আফটারনুন এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ক্লাসে জয়েন করে গেছো। হোয়াটসঅ্যাপ গ্রুপটা তোমাদের ফলো করতে বলেছিলাম লিঙ্ক অ্যান্ড আদার নোটিসের জন্য ক্লাস কিভাবে হবে। আর প্রথম দিন আমি বলেও ছিলাম তোমাদের যে আমি সব দিন একই মোডে ক্লাস নেব না, তো আজকে প্রি রেকর্ডেড ইউটিউব ক্লাস রইল। ওকে, আর তার সঙ্গে তোমাদের যে পোর্শনটা আমি পড়াচ্ছি সেই পোর্শনটা পিডিএফও তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হলো। তো আগের দিন আমরা শুরু করেছিলাম রিপ্রোডাকশান, অর্থাৎ প্রজনন, রিপ্রোডাকশান ইন অর্গ্যানিজম। তো প্রথম পার্টটা তোমাদের আলোচনা করেছি। প্রথম পার্টে আমরা কি পড়েছিলাম দেখে নিই একটু। প্রথম পার্টে আমরা আলোচনা করেছিলাম তোমার জনন কত রকমের হয়, মূলত কীভাবে উদ্ভিদ এবং প্রাণীরা প্রজনন করে, লাইফ স্প্যান, জননের প্রকারভেদ আলোচনা করেছি, লাইফ স্প্যান, তারপর রিপ্রোডাকশন ইন প্লান্টের মধ্যে কী ধরনের রিপ্রোডাকশন হয়, আর অযৌন জননটা ডিটেলে আলোচনা করা হয়েছিল। তার মধ্যে উদ্ভিদের অঙ্গজ জনন, প্রাকৃতিক আর কৃত্রিম। প্রাকৃতিক অঙ্গজ জনন কীভাবে হয়, মূল দ্বারা, কাণ্ড দ্বারা, পাতা দ্বারা, বুলবিল দ্বারা, এবং তাদের প্রত্যেকটার উদাহরণ তোমাদের বলেছিলাম যে আগের ক্লাসে তোমরা এগুলো পড়েছো এবং বই থেকেও একটু দেখতে বলেছিলাম। আর কৃত্রিম অঙ্গজ জনন কাটিং, লেয়ারিং, গ্রাফটিং আর মাইক্রোপ্রোপাগেশন, জাস্ট এইটুকু বলেছিলাম। কিন্তু মাইক্রোপ্রোপাগেশন আর কৃত্রিম অঙ্গজ জননটা আমি খুব বেশি ডিটেলে আলোচনা করার সময় পাইনি, যেহেতু প্রথম ক্লাস ছিল। তোমরা কৃত্রিম অঙ্গজ জনন, কাটিং, গ্রাফটিং এগুলো সবই তোমরা মোটামুটি জানো যে কাটিং গ্রাফটিং কী করে হয়। তো তবুও আর একবার আমি বলি, এখানে একটু ডিটেল আছে। তোমাদের গ্রাফটিংয়ের অনেকগুলো প্রকারভেদ আছে, তবে এগুলো তোমাদের এইচএসের সিলেবাসের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয় বলেই আমার মনে হয়। তবুও একটু দেখে রাখবে, এগুলো তো জাস্ট ছবিগুলো দেখলেই অনেকটা ক্লিয়ার হয়ে যায়। তো লেয়ারিংটা কি? লেয়ারিংটা হচ্ছে তোমার এই ছবিটা থেকেই দেখতে পাচ্ছ যে একটা গাছের ডালেতে কলম বাঁধা হয়, সেখানে যে শিকড়টা তৈরি হয় অ্যাডভেন্টিসিয়াস রুট, অর্থাৎ তোমার অস্থানিক মূল তৈরি হয় এবং সেইটা কেটে আবার নতুন করে চারা গাছ তৈরি হয়। তাহলে লেয়ারিংটা কি বলছে? লেয়ারিং হচ্ছে ডেভেলপমেন্ট অফ অ্যাডভেন্টিসিয়াস রুট ইজ ইনক্লুডেড অন দ্য স্টেম বিফোর ইট সেপারেটেড ফ্রম দ্য পেরেন্ট প্লান্ট। মানে যে গাছটা থেকে তুমি কলম তৈরি করছো সেই গাছটা থেকে তোমার ডালটা কাটার তার আগেই সেখানে যখন মূল তৈরি হচ্ছে, কি করে তৈরি হয়, ওখানে ওই গাছের ছালটা একটু চেঁচে দেওয়া হয় এবং সেখানে কিছু কেমিক্যালস, বিশেষ করে কিছু আর্টিফিশিয়াল তোমার হরমোন স্প্রে করা হয়, কিছু নিউট্রিয়েন্ট দেওয়া হয়, দিয়ে মাটি দিয়ে বেঁধে দেওয়া হয়। বেঁধে দিলে তারপর আস্তে আস্তে সেখান থেকে রুট বেরোয়, তারপর সেখান থেকে তোমার ডালটা কেটে নিয়ে অন্য জায়গায় বসানো হয়, সেটাকেই আমরা বলি লেয়ারিং। লেয়ারিং তোমার অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে যেমন ধরো মাউন্ট লেয়ারিং, গুটি অর এয়ার লেয়ারিং, সিম্পল লেয়ারিং, সার্পেন্টাইন লেয়ারিং, টেন্স লেয়ারিং, ড্রপ লেয়ারিং, টিপ লেয়ারিং। এই নামগুলো তোমরা একটু জেনে রাখবে। ওকে, মাউন্ট লেয়ারিংয়ের ছবিটা দেখেই বুঝতে পারছো যে একটা গাছের দেখো ওপরের অংশটা, অর্থাৎ বিটপ অংশটাকে সামান্য একটু রেখে পুরো অংশটাই কেটে দেওয়া হয়েছে, তারপর তার উপরে মাটি চাপা দিয়ে দেওয়া হয়, কিছু নিউট্রিয়েন্ট শুধু মানে ভালো মাটি চাপা দিয়ে দেওয়া হলে এবার সেখান থেকে আস্তে আস্তে অনেকগুলো ব্রাঞ্চ বেরোচ্ছে। এবার প্রত্যেকটা ব্রাঞ্চ আলাদা আলাদা করে কেটে নিলে একটা প্ল্যান্টলেট থেকে আবার নতুন চারাগাছ জন্মাবে। এটাই হচ্ছে মাউন্ট লেয়ারিং। আর আগেরটা যেটা বললাম, ওই গাছের ডালেতে যখন কলম বাঁধা হচ্ছে এটাকে বলা হয় এয়ার লেয়ারিং। তো এক্ষেত্রে দেখো অনেক কিছু হরমোন দেওয়া হয় এয়ার লেয়ারিং বা গুটির ক্ষেত্রে। কী ধরনের হরমোন ব্যবহার করা হয়? সাধারণভাবে গ্রোথ হরমোন বলতে অর্থাৎ বিশেষ করে অক্সিনের বিভিন্ন
বিভিন্ন রকমের অক্সিন ব্যবহার হয়, যেমন ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, এই সমস্ত হরমোনগুলো এখানে ব্যবহার করা হয় রুট ফর্মেশনের জন্য। আচ্ছা, আর সিম্পল লেয়ারিং কি, এখানে একটা তোমার বলছে এখানে কি হয়, সফট বেসাল পার্টলি ইনজিওর্ড ব্রাঞ্চ ইজ পেগড অ্যাট ওয়ান প্লেস। যেখানটায় একটা ধরো কোনো একটা গাছের কোনো একটা জায়গায় ইনজুরি হয়েছে, তো সেইখান থেকে কেটে নিয়ে আর একটা জায়গায় বসাচ্ছ, সেটাই হচ্ছে সিম্পল লেয়ারিং। তো এই নামগুলো শুধু তোমরা জেনে রাখো, এগুলো এত ডিটেলে পড়ার দরকার নেই, আমি ছবিগুলো তোমাদের দিয়ে দিয়েছি। গ্রাফটিং মানে বুঝতে পারছো যে এক জায়গা থেকে কেটে নিয়ে অন্য একটা জায়গায় বসানো হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে গ্রাফটিং। এখানে ওই যে গাছটার তোমার মূল অংশটাকে নেওয়া হয় সেটাকে বলা হয় সিয়ন, আর অন্য একটা গাছের ডাল যখন মানে একই প্রজাতির অন্য একটা গাছের ডাল যখন বসানো হচ্ছে সেটাকে আমরা বলি স্টক। তোমার স্টক কীরকম এখানে একটু ভালো করে একটু জেনে রাখতে হবে যে সিয়ন স্টকটা কী। সিয়ন স্টক থেকে সেই ক্লাস 9-10-এও প্রশ্ন আসে, এখানেও আসে কিন্তু, ঠিক আছে। তো সিয়ন আর স্টকটা কি, এখানে কি হয়, ধরো আম গাছের তুমি কলম তৈরি করবে, তো কোনো একটা গাছের আম, যেটা সাধারণভাবে কলম আমরা কোন গাছের করি, সাধারণভাবে যেই সমস্ত গাছগুলোর থেকে কোয়ালিটি ফুড আমরা পাই, যেমন ধরো খুব ভালো কোয়ালিটির হিমসাগর আম গাছ, আমি সেইটার কলম তৈরি করতে চাইছি। তো তার জন্য কি করতে হয় না, এমন একটা গাছের সঙ্গে কলম বাঁধতে হবে যার রুট সিস্টেমটা খুব ভালো, স্ট্রং রুট সিস্টেম আছে। তো তুমি আম গাছের কলম কি জাম গাছে বাঁধবে না, তা কিন্তু নয়। আম গাছেরই দেখবে অনেক সময় ছোট ছোট চারাগুলো নিয়ে যায় নার্সারি থেকে, ছোট ছোট আম গাছের চারা, অ্যাকচুয়ালি ওগুলো কলম বাঁধার কাজে লাগে। তো যে কোনো আম গাছের তোমার নিচের দিকের অংশটা মানে রুট সিস্টেমটা সামান্য একটুখানি তোমার কাণ্ডের অংশ, এখানে যেমন প্রথম ছবিটাতে দেখানো হয়েছে, তো একটু ওখানটায় যেভাবে কাটাটা দেখানো হয়েছে ঠিক এইভাবে, আমি তোমাদের ভাষায় ঠিক বোঝাতে না পারলেও এখানে কাটাটা দেখে বুঝতে পারছো। এবার যেই প্রত্যাশিত গাছের, যেই গাছটার তুমি কলম করতে চাইছো, যেই জাতের ফল তুমি পেতে চাইছো, এখানে ধরো আমের কথাই বলছি, সেই গাছের একটা ইয়াং গাছের ডাল, অবশ্যই ভালো সুস্থ ডাল নিতে হবে, সেই ডালটাকে এরকমভাবে কেটে তার উপর বসিয়ে দেওয়া হলো। আর তার সঙ্গে অবশ্যই সেখানে বার্ড থাকবে, মানে বার্ড মানে বুঝতে পারছো এখানে ভেজিটেটিভ বার্ড দেখানো হচ্ছে, যেখান থেকে মানে নতুন গাছের ডাল বেরোনোর সম্ভাবনা আছে, সেই রকম জায়গা। তো এইভাবে যে কলমটা বাঁধা হলো এটাকে আমরা বলি তোমার গ্রাফটিং। তো যদি এই মাঝখানে প্রথমের যে ছবিটা দেওয়া আছে, এটা হচ্ছে তোমার সিম্পল একটা গ্রাফটিং। কত রকমভাবে গ্রাফটিং করা যায় সেই ছবিগুলোই দেওয়া আছে, এবং প্রত্যেকটা তোমার গ্রাফটিংয়ের আলাদা আলাদা নাম দেওয়া আছে। দেখো প্রথমটা হচ্ছে হুইপ অর টাং গ্রাফটিং, মানে জিভের মতো কেটে দেওয়া হচ্ছে। তারপরেরটা হচ্ছে ওয়েজ গ্রাফটিং, তারপরেরটা ক্রাউন গ্রাফটিং, সিয়েরটা দেখো ক্রাউন গ্রাফটিং, মানে মাথায় শিঙের মতো কোনো কিছু, ক্রাউন মানে মুকুট পড়ার মতো পড়ানো হয়েছে দুদিকে দুটো, তো সেটাকে বলা হচ্ছে ক্রাউন গ্রাফটিং। তারপর হচ্ছে বার্ড গ্রাফটিং, তুমি শুধু একদিকে বার্ড শুধু গ্রাফট করে বসিয়ে দিলে। তুমি এইটা খুব ব্যবহার করা হয় তোমার নার্সারি থেকে দেখবে, বা কোনো রাস্তায় ফুলের গাছ বিক্রি হচ্ছে, দেখলে যে একটা খুব সুন্দর ফুল হয়ে আছে, তুমি বাড়িতে নিয়ে গেলে সেই যে ফুলটা ফুটলো তারপর আর দেখতে পেলে না যে সেরকম ফুল ফুটছে। কি করে ওরা গ্রাফটিং করে একটা, ধরো গোলাপের একটা বিশেষ সুন্দর রঙের গোলাপের গাছ আছে নার্সারিতে, সেখান থেকে সেই গাছের একটা বার্ড নিয়ে মানে কুঁড়ি নিয়ে অন্য আর একটা খুব ভালো নয় এরকম কোনো একটা গোলাপ গাছের ডালেতে ওই বার্ডটাকে গ্রাফটিং করে দিল। তাহলে কি হলো, ওই গাছটাতে তো শুধু ওই বার্ডটাই শুধু ফুল হিসেবে ফুটবে, বাকি তো অন্য গাছের অন্য অংশগুলো তো অন্য গোলাপের গাছের অন্য জাতের গোলাপের ফুল হবে। তো সেই জন্য দেখা যায় অনেক ক্ষেত্রেই তুমি বাজার থেকে যে রঙের ফুলযুক্ত গাছ কিনে নিয়ে এলে, পরে দেখা গেল সেখান থেকে আর হচ্ছে না, তার মানে কি ওটা অন্য গাছের ফুল গ্রাফটিং করে ওখানে লাগানো ছিল। ঠিক আছে, এই হয়ে গেল এই গ্রাফটিংয়ের ব্যাপারগুলো। তো এগুলো তোমরা আগেও পড়েছো, একবার শুধু গো থ্রু করে নেবে টেক্সট বইটা থেকে, এগুলো খুব বেশি মুখস্থ করার কিছু নেই, একটু টেক্সটটা পড়ে নিলেই হয়।
এবার লাস্ট যে অঙ্গজ জননের টাইপটা আছে সেটা হচ্ছে মাইক্রো প্রোপাগেশন। এটা খুব একটা ইম্পর্ট্যান্ট মেথড। মাইক্রো প্রোপাগেশন নামটা শুনেই বুঝতে পারছো যে মাইক্রো মানে হচ্ছে খুব ছোট অংশকে মাইক্রো বলছি, প্রোপাগেশন মানে অবশ্যই জনন। তো মাইক্রো প্রোপাগেশনটা কি? এটা একটা ল্যাবরেটরি কন্ডিশনে মাইক্রো প্রোপাগেশন করা হয়। এক্ষেত্রে কি হয়, কোনো একটা উদ্ভিদের খুব সামান্য অংশ, বিশেষ করে পাতা থেকেই বা কোনো মুকুল থেকে, অগ্রমুকুল থেকে ইয়াং টিস্যু তোমাকে নিতে হবে। অর্থাৎ ইয়াং টিস্যু বলতে আমি কীরকম কলাকে বোঝাচ্ছি? অবশ্যই ভাজক কলা। তো কচি গাছের পাতার কচি অংশ বা অগ্রমুকুলের কোনো এক অংশ সামান্য একটু আমি ভাজক কলা নিয়ে নিলাম। তো সেই ভাজক কলাটাকে কি করা হয়, তারপর সেটাকে হোমোজিনাইজ করা হয়, একটু পেশা হয়। তো সেখানে কি হয় না, টিস্যুগুলো এবার ছেড়ে গেল এবং সেখানে কি হয় না, তোমার সেখান থেকে কোষগুলো আলাদা হয়ে যায়। অনেক ক্ষেত্রে মাইক্রো প্রোপাগেশনে অ্যাকচুয়ালি এটা একটা টিস্যু কালচারের পদ্ধতি। তো এবার সেই হোমোজিনেটটা নিয়ে আমরা কি করি, একটা কালচার মিডিয়ামে রাখি, ঠিক আছে? এবার সেই কালচার মিডিয়ামে কি হয় না, মূল উৎপাদনে সাহায্য করবে এমন কিছু হরমোনের মিশ্রণ এমন একটা রেশিওতে দেওয়া থাকে যাতে মূল গঠনে সাহায্য করে। কারণ যে কোনো উদ্ভিদ তৈরি হতে গেলে প্রথমে দেখেছো বীজের অঙ্কুরোদ্গমের ক্ষেত্রে কি হয়, প্রথমে মূল তৈরি হয়, তারপরে কাণ্ড তৈরি হয়। তো এক্ষেত্রে কি হয়, ওই টিস্যু হোমোজিনেটটাকে নিয়ে একটা পুষ্টি মাধ্যমে রাখা হয়, যেই পুষ্টি মাধ্যমে এমন কিছু পদার্থ তোমার দেওয়া থাকে যেখানে মূল তৈরিতে সাহায্য করবে। তারপরে তাকে ট্রান্সফার করা হয় বা সেখানে পুষ্টি দ্রবণে এমন কিছু হরমোনের রেশিও এমন অনুপাতে দেয়া হয় যে সেখানে তোমার শুট তৈরিতে সাহায্য করবে। তো এইভাবে একটা সামান্য একটু টিস্যু থেকে কি করা হয় না, মূল আর কাণ্ড তৈরি করা হয়। তো এইভাবে যে প্ল্যান্টটা তৈরি হলো, এটা খুব সামান্য অংশ থেকে তৈরি হলো, এই পদ্ধতিটাকে আমরা বলি মাইক্রো প্রোপাগেশন। আর একটা হয় যে তুমি টিস্যু কালচার করছো, সেখানে যে টিস্যুটা নিলাম আমি সরাসরি তোমাদের বলে দিলাম যে মূল তৈরি হলো, কাণ্ড তৈরি হলো, সেটা নয়। প্রথমে কি হয়, ওটাকে নিয়ে তুমি পুষ্টি মাধ্যমে রাখলে অ্যাকচুয়ালি প্রথমে তৈরি হয় একটা কোষের তাল। মানে তুমি যে হরমোনগুলো দিয়েছো সেখানে গ্রোথ হরমোন আছে, তো প্রথমে টিস্যু কালচার হবে। টিস্যু কালচার মানে কি, কোষ বিভাজন হবে, কোষ বিভাজন হয়ে ওই সামান্য একটু টিস্যু থেকে একটা বেশ বড় রকমের কোষের পিণ্ড বা ক্যালাস তৈরি হবে। এরপরে কি করা হয়, সেই ক্যালাসটাকে সাবকালচার করা হয়, কেটে 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 অনেকগুলো পুষ্টির মাধ্যমে, মানে অনেকগুলো টেস্ট টিউবে যে পুষ্টি দ্রবণ দেওয়া হয়। আমি যেটা আগে বললাম, আমি একটা শুধু উদাহরণ দিয়েছি, অ্যাকচুয়ালি আমার এই স্টেপটা স্কিপ করেছিলাম। তো প্রথমে টিস্যু হোমোজিনেটটা নিয়ে, মানে আমি যে টিস্যুটা নিলাম এবং যে টিস্যুটা নিলাম সেটাকে আমরা বলি এক্সপ্লান্ট। সেই টিস্যুটাকে নিয়ে কি করা হয়, প্রথমে পুষ্টি মাধ্যমে রাখা হয়। পুষ্টি মাধ্যমে রাখলে দেখো এই ছবিতে দেখাচ্ছে ক্যালাস তৈরি হয়েছে। ক্যালাস মানে কি, কোষের একটা পিণ্ড, অনেকটা বড় একটা পিণ্ড তৈরি হয়েছে। তারপরে দেখা যাচ্ছে যে এমব্রয়েডকে সোমাটিক এমব্রায়োকে আমরা বলি এমব্রয়েড। সোম্যাটিক এমব্রায়োটা আবার কি, এমব্রায়ো মানে হচ্ছে ভ্রূণ, মানে তোমার পুংগ্যামেট আর স্ত্রীগ্যামেটের মিলনে জাইগোট তৈরি হয়। তারপর সেই জাইগোট বিভাজিত হয়ে আস্তে আস্তে ভ্রূণ গঠন করে। সেই ভ্রূণ থেকেই আস্তে আস্তে সম্পূর্ণ পূর্ণাঙ্গ জীব তৈরি হয়। তো এখানে যেহেতু কোনো রকমের নিষেক হচ্ছে না, নিষেক ছাড়াই এখানে একটা উদ্ভিদ তৈরি হচ্ছে, তো যে শিশু উদ্ভিদটা হচ্ছে সেটাকে আমরা বলি এমব্রিও না বলে এমব্রয়েড বলা হয়। তো এখানে আমি যেটা প্রথমে বললাম যে একটা পুষ্টি মাধ্যমে টিস্যুটাকে দেয়া হলো, তারপর সেখান থেকে একটা নতুন চারাগাছ আস্তে আস্তে তৈরি হলো। এখানেও সেটাই দেখানো হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয় না। এই যে ক্যালাক্সটাকে আমি যদি যতগুলো টুকরো করব, ছোট 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 টুকরো করে আরও অনেকগুলো টেস্ট টিউবে আমি দিয়ে দিতে পারি। দিয়ে দিলে কি হবে, প্রত্যেকটা টেস্ট টিউবেই কিন্তু এরকম এমব্রয়েড তৈরি হবে। তাহলে আমরা কি করতে পারছি না, খুব কম সময়ের মধ্যে সামান্য একটা গাছের অংশ থেকে
অসংখ্য চারা গাছ তৈরি করতে পারছি। এবং এটা সম্পূর্ণ হচ্ছে তোমার ল্যাবরেটরি কন্ডিশনে হচ্ছে। আমরা পুরো মেনটেন করে দিতে, আমরা পুরো নির্দিষ্ট করে দিতে পারছি রুট তৈরি করা, শ্যুট তৈরি করা, মানে মূল কাণ্ড তৈরি হবে। তো এইগুলো কি করে তৈরি করা হয়েছে না, এগুলোও আগে অনেক বিজ্ঞানীর অনেক সাধ্য সাধনায় এই আবিষ্কারগুলো হয়েছে, যে কী ধরনের হরমোনের কী ধরনের হরমোন কী অনুপাতে দিলে পারে মূল তৈরি হবে, কী অনুপাতে দিলে পারে কাণ্ড তৈরি হবে। তো বিভিন্ন ধরনের পুষ্টি মাধ্যম আছে এবং পুষ্টি মাধ্যমের ফর্মুলা আছে, এবং সেগুলো অনেক বিজ্ঞানীর নামেও আছে। তো সেই পুষ্টি মাধ্যমগুলো ব্যবহার করে আমরা এই মাইক্রো প্রপাগেশন বা টিস্যু কালচার করে থাকি। ওকে, আচ্ছা, এই টিস্যু কালচার বা মাইক্রো প্রপাগেশনের মাধ্যমে তোমার উদ্ভিদ তৈরি করার দরকারটা কি হয়, কেন এরকমভাবে উদ্ভিদ তৈরি করার দরকার হয়? তো আমার যদি বীজ দিয়ে হয়ে যায় ভালো, না হলে অঙ্গজজনন আগে যেগুলো বললাম সেই পদ্ধতিতে না করে এরকম কেন করা হলো? তো অনেক সময় দেখা যায়, ধরো তুমি ল্যাবরেটরিতে কাজ করছো, একটা তোমার এক্সপেরিমেন্টাল প্লান্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা উদ্ভিদ, তো সেই গাছটায় পুরো ভাইরাস ইনফেকশন হয়ে গেছে, তো সেই গাছটাকে আর কোনোভাবেই বাঁচানো সম্ভব নয়। তো সেক্ষেত্রে কি হয়, সাধারণভাবে দেখা যায় যে ভাইরাস আক্রান্ত উদ্ভিদ হলেও তার তোমার একদম অগ্রমুকুলটা এপিকাল যে বাডটা থাকে, সেই এপিকাল বাডগুলো কিন্তু সহজে ভাইরাস আক্রান্ত হয় না। তখন কি করা হয় না, ওই এপিকাল বাডটা থেকে টিস্যুটা কালেক্ট করা হয়। তো যে টিস্যুটা আমি গাছ থেকে কালেক্ট করলাম সেটাকে আমরা বলি এক্সপ্লান্ট। ওকে, সেই এক্সপ্লান্টটাকে আস্তে আস্তে এই টিস্যু কালচারের মাধ্যমে সেখান থেকে আবার নতুন উদ্ভিদ তৈরি করা হয়। একটা মজার ব্যাপার হচ্ছে যে এই টিস্যু কালচারের মাধ্যমে তুমি শুধু গোটা গাছই নয়, তুমি যেমন চাইবে তেমন উদ্ভিদের অংশ তৈরি করতে পারো। তুমি যদি শুধু কাণ্ড তৈরি করতে চাও কাণ্ড তৈরি করতে পারো, শুধু ফুল তৈরি করতে চাও ফুল তৈরি করতে পারো, কিন্তু সেক্ষেত্রে তোমাকে সেটা ওই টেস্ট টিউবের মধ্যেই রেখে দিতে হবে, সেটাকে তুমি আর অন্যভাবে সে বাঁচাতে পারবে না। শুধু কাণ্ড রেখে দিলে তুমি কি আর মাটিতে বসাতে পারবে? বসাতে পারবে না। তো যাই হোক, তো এই মাইক্রো প্রপাগেশনের মাধ্যমে কিন্তু ল্যাবরেটরিতে প্রচুর বহুমূল্যবান উদ্ভিদ খুব কম সময়ের মধ্যে তৈরি করা হয়। একটা জিনিস জেনে রাখা ভালো তোমাদের, যে একটা সময় তোমার চন্দন গাছ, যে তোমরা চন্দন দস্যুর নাম শুনেছ, বীরাপ্পান, তো সে তো পুরো যে জঙ্গলের চন্দন গাছ কেটে সাফ করে দিয়েছিল। তো সেই খুব অল্প সংখ্যকই গাছ ছিল। তো সেই তোমার চন্দন গাছের কিন্তু এরকম মাইক্রো প্রপাগেশন করেই প্রচুর চারা তৈরি করে আবার সেই জঙ্গলে লাগানো হয়। এবং বিভিন্ন কসমেটিক্স কোম্পানিগুলো যেগুলো আছে, যারা বিভিন্ন ধরনের ভেষজ উদ্ভিদ ব্যবহার করে তোমার কসমেটিক্স তৈরি করে, তারাও কিন্তু এই টিস্যু কালচার মাইক্রো প্রপাগেশনের মাধ্যমে উদ্ভিদের চারা তৈরি করে এবং সেগুলোকে প্রতিপালন করে। ওকে, এই গেল মাইক্রো প্রপাগেশন। তাহলে মাইক্রো প্রপাগেশনের স্টেজগুলো কি কি আছে? আচ্ছা, কি কি তাহলে দেখে নিই। মাইক্রো প্রপাগেশন মেথড একটা বলছে যে মাল্টিপল শুটলেট প্রোডাকশন হতে পারে, আর একটা সোম্যাটিক এমব্রায়োজেনেসিস হতে পারে। তাহলে মাইক্রো প্রপাগেশনের দুটো মেথড আছে, ঠিক আছে? একটা হচ্ছে মাল্টিপল শুটলেট প্রোডাকশন, আর একটা হচ্ছে সোম্যাটিক এমব্রিওজেনেসিস। তাহলে মাল্টিপল শুটলেট প্রোডাকশন কোনটাকে আমরা বলছি, যে আমি এক্সপ্লান্ট নিলাম, অর্থাৎ যে একটা টিস্যুর অংশ, খুব সামান্য একটু টিস্যু নিলাম গাছ থেকে, এবার সেইটাকে আমি কালচার মিডিয়ামে দিলাম, সেখান থেকে ক্যালাস তৈরি হলো, সেই ক্যালাসটাকে অনেকগুলো অংশে কেটে নিয়ে সেগুলোকে আবার সাবকালচার করলাম, সেখান থেকে প্লান্টলেট বা শুটলেট, মানে শুধুমাত্র বিটপ অংশটা তৈরি করছি, সেটা হচ্ছে মাল্টিপল শুটলেট প্রোডাকশন। এইটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি এই যে সোম্যাটিক এমব্রায়োজেনেসিস, যেটা এইখানে তোমার এখানে ছবিতে আমি দেখালাম, এই যে ছবিটা দেখছো, এটা হচ্ছে সোম্যাটিক এমব্রায়োজেনেসিস। ক্যালাস তৈরি হলো, সেখান থেকে তোমার সোম্যাটিক এমব্রায়ো তৈরি হলো বা এমব্রয়েড তৈরি হলো, সেখান থেকে সম্পূর্ণ গাছ তৈরি হচ্ছে। এটা হচ্ছে সোম্যাটিক এমব্রায়োজেনেসিস। তাহলে এই দুটো পদ্ধতি আছে মাইক্রো প্রপাগেশনের।
তো মাইক্রো প্রোপাগেশন করতে গেলে তাহলে কি কি স্টেপ ফলো করতে হচ্ছে? মূলত দেখো আমরা 3টে স্টেপের মধ্যে দিয়ে যাচ্ছি। কালচার এস্টাবলিশমেন্ট, প্রথমে তোমাকে একটা কালচার তৈরি করতে হচ্ছে, ঠিক আছে? পোষণ কালচার এস্টাবলিশমেন্ট মানে এই যে উদ্ভিদের অংশটা নিলে সেটা তুমি একটা পোষণ মাধ্যমে, কালচার মিডিয়াম বা পোষণ মাধ্যম, পুষ্টি মাধ্যমের মধ্যে দিলে এবং সেখানে তাকে তোমার অ্যাকোমোডেট করতে হবে, সেই উপযুক্ত কালচার মিডিয়াম দিতে হবে, এমন যেখানে দিলে সে বাঁচবে এবং সেল ডিভিশন হবে, সেটাকেই বলা হচ্ছে কালচার এস্টাবলিশমেন্ট। তারপর মাল্টিপ্লিকেশন, তারপর গ্রোথ হচ্ছে, তারপর হচ্ছে ট্রান্সফার টু নর্মাল এনভায়রনমেন্ট। এবার গ্রোথ হলো, বেঁচে গেল, ওইখানেই কিন্তু শেষ নয়, এবার সেটাকে তোমাকে ফিল্ডে নামাতে হবে। তোমার ফিল্ডে যে গাছটা তুমি ল্যাবরেটরিতে তৈরি করলে, এবার সেই গাছটার সেই ল্যাবরেটরি কন্ডিশন থেকে বের করে নর্মাল এনভায়রনমেন্টে, স্বাভাবিক পরিবেশে কিন্তু তোমাকে গাছটাকে আস্তে আস্তে অ্যাক্লিমাটাইজড বা তোমার মানিয়ে নেওয়ার জন্য তার ব্যবস্থা করতে হবে। সেটাই হচ্ছে ট্রান্সফার টু নর্মাল এনভায়রনমেন্ট। তাহলে মাইক্রো প্রোপাগেশনের 3টে স্টেজ আছে: কালচার এস্টাবলিশমেন্ট, মাল্টিপ্লিকেশন আর ট্রান্সফার টু নর্মাল এনভায়রনমেন্ট। ওকে, তো কী কী অ্যাডভান্টেজ আছে এই মাইক্রো প্রোপাগেশনের? এখানে দেখো খুব দ্রুত তুমি বংশবৃদ্ধি করতে পারছো, বীজের জন্য অপেক্ষা করতে হচ্ছে না, এবং যেহেতু ল্যাবরেটরি কন্ডিশনে তুমি করছো, ম্যাক্সিমাম গাছই তোমার বেঁচে থাকছে এবং একসঙ্গে অনেকগুলো গাছ তুমি যতগুলো চাইছো ততগুলো করতে পারছো। ক্লোনিং ক্যান বি ডান থ্রু আউট দ্য ইয়ার, যে কোনো সময় তোমার ওই শীত গ্রীষ্ম বর্ষার জন্য অপেক্ষা করতে হচ্ছে না যে কোন গাছ কোন সিজনে হবে। যেহেতু ল্যাবরেটরি কন্ডিশন তুমি দিচ্ছ, তুমি টেম্পারেচার থেকে শুরু করে ময়েশ্চার সমস্তটাই তুমি মেনটেন করতে পারছো, সেই জন্য এখানে ক্লোনিংটা তুমি সারা বছরই করতে পারছো এবং খুব কম জায়গার মধ্যেই। চারা গাছ তোমার প্রতিপালনের জন্য খুব বড় জায়গা দরকার হচ্ছে না, ছোট ছোট টেস্ট টিউবেই দেখো গাছগুলো তৈরি হয়ে যাচ্ছে। তারপরে তোমার এই উদ্ভিদগুলো ডিজিজ রেজিস্ট্যান্ট হচ্ছে, মানে এখানে রোগ টোগ হচ্ছে না, কোনো ভাইরাল ইনফেকশান, কোনো ফাঙ্গাল ইনফেকশান হচ্ছে না। যেহেতু তুমি ল্যাবরেটরি কন্ডিশন দিচ্ছ, হবে না সেটা আমি বলছি না, কিন্তু তুমি এমন কন্ডিশন সেট করছো, এমন ল্যাবরেটরি কন্ডিশন সেট করছো যেখানে কোনো রকমের ফাঙ্গাল ইনফেকশান, ব্যাকটেরিয়াল, ভাইরাল ইনফেকশান সেগুলো হচ্ছে না। হ্যাঁ, এবং তারা ডিজিজ রেজিস্ট্যান্ট হচ্ছে। কেন? আরও একটা ডিজিজ রেজিস্ট্যান্ট হওয়ার কারণ হচ্ছে তুমি একটা ভাইরাস ইনফেক্টেড গাছ থেকে শুধুমাত্র যে অংশটা ইনফেক্টেড হয়নি সেই অংশটা নিয়েছো, অলরেডি সে রেজিস্ট্যান্স গ্রো করে ফেলেছে, নিজের মধ্যে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে ফেলছে। তো সেই অংশটা থেকে তুমি যেহেতু প্রোপাগেট করছো, সেই জন্য সেটা ডিজিজ রেজিস্ট্যান্টও হচ্ছে। তারপর এর মাধ্যমে তোমার মাইক্রো প্রোপাগেশনের মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ জার্ম প্লাজম মানে হচ্ছে তুমি কোনো একটা জীবের তুমি তার ধরো কোনোভাবে তার সিড দিয়ে বা অন্য কোনোভাবে বংশবৃদ্ধি হচ্ছে না, কিন্তু তাদের এই যে তাদের জিনোমটা বা জার্ম প্লাজমটা, তাদের বংশের ধারাটাকে তুমি এই মাইক্রো প্রোপাগেশনের মাধ্যমে ধরে রাখতে পারছো। সেটাকেই বলা হয়েছে ভ্যালুয়েবল জার্ম প্লাজম ক্যান বি, জার্ম প্লাজমই বলবে, ভ্যালুয়েবল গুরুত্বপূর্ণ জার্ম প্লাজমকে রেস্টোর করতে পারছো আমরা রেখে দিতে পারছি, সংরক্ষণ করতে পারছি। আর্টিফিশিয়াল সিড তৈরি করতে পারছি, ইউক্যালিপটাসের ক্ষেত্রে করা গেছে। জেনেটিক ট্রান্সফরমেশন, ইনভিট্রো রিজেনারেশন করতে পারছি। জেনেটিক ট্রান্সফরমেশন মানে তোমার কোনো কিছু তুমি নতুন একটা কোনো কিছু ইন্ট্রোডিউস করতে চাইছো একটা তোমার উদ্ভিদের মধ্যে, এটা অনেক অ্যাডভান্স। তোমাদের যে সিম্পল পদ্ধতিটা আমি বললাম সেখানে তোমার জেনেটিক ট্রান্সফরমেশনের কোনো কথা নেই। অনেক ক্ষেত্রেই তুমি কোনো নতুন জিন ইন্ট্রোডিউস করছো কোনো একটা গাছের জিনোমের মধ্যে, তো সেইটাকে আবার মাইক্রো প্রোপাগেশনের মাধ্যমে বা টিস্যু কালচারের মাধ্যমে তুমি কালচার করছো, সেটাকেই বলা হচ্ছে জেনেটিক ট্রান্সফরমেশন। ইনভিট্রো রিজেনারেশন, ইনভিট্রো মানে ল্যাবরেটরি কন্ডিশনকে বলা হয় ইনভিট্রো কন্ডিশন। ইনভিট্রো কন্ডিশনে তুমি আবার নতুন করে উদ্ভিদ তৈরি করতে পারছো। এই গেল মাইক্রো প্রোপাগেশন। তাহলে মাইক্রো প্রোপাগেশন সম্পর্কে মোটামুটি এই ধারণাগুলো থাকলেই হবে। আগের দিন হোমওয়ার্ক দিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই করেছো। এবার আজকের যে পোর্শনটা আছে সেটা একটু বলে দিই। আগের দিনের আমি যেহেতু মাইক্রো প্রোপাগেশনটা ধরতে পারিনি, সেই জন্য আজকে বলে দিলাম।
এবার হচ্ছে যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। তো সেক্সুয়াল রিপ্রোডাকশন, আচ্ছা পার্থেনোজেনেসিস সম্পর্কে তোমাদের কিন্তু আমি জানি অনেক কোয়ারিজ থাকবে। সরি, পার্থেনোজেনেসিস তো আমি শুরু করিনি এখনও, আমি তোমাদের মাইক্রো প্রোপাগেশন বললাম। সরি, পার্থেনোজেনেসিস তো পরে একটা ক্লাস আমি নেব। পার্থেনোজেনেসিসটা খুবই গুরুত্বপূর্ণ, ওটা আমি নেক্সট ক্লাসে নেব। তো এখন শুরু করছি যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। তো সেক্সুয়াল রিপ্রোডাকশন কত রকমভাবে হয়? মূলত দুটো পদ্ধতিতে সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়। একটা হচ্ছে সংযুক্তি বা কনজুগেশন, আর একটা হচ্ছে সিনগ্যামি। আবার এই সিনগ্যামি এটা আবার বেশ কয়েকটা ভাগ আছে। আগে প্রথমে জেনে নিই, দেখো সংযুক্তি কাকে বলে। সংযুক্তিটা কি? কনজুগেশন, যখন দুটো দেহ, দুটো প্লান্ট বডি বা আমি প্লান্ট বডি বলবো কারণ আমি প্লান্টের রিপ্রোডাকশনই বলছি, তোমার অ্যানিম্যালের ক্ষেত্রে কনজুগেশন এখানে বলা হচ্ছে না। দুটো প্লান্ট বডি, পাশাপাশি দুটো প্লান্ট বডি এলো, একে অপরের সঙ্গে যুক্ত হলো। এখানে দেখো স্পাইরোগাইরা দেখানো হয়েছে। স্পাইরোগাইরার দুটো সূত্র, অনুসূত্র, অ্যাকচুয়ালি স্পাইরোগাইরাটা তো একটা সূত্রাকার শৈবাল। তো এই দুটো অনুসূত্র পাশাপাশি এলো এবং তাদের দুটো সেল, দুটো ফিলামেন্টের দুটো সেল আস্তে আস্তে বাল্জ আউট করে, ফুলে ওঠে আস্তে আস্তে একে অপরের দিকে এগিয়ে যায়, দেখো একে অপরকে টাচ করে। তারপর আস্তে আস্তে যেই অংশটা পয়েন্টটায় টাচ করলো সেই জায়গাটা গলে যায়। গলে যাওয়ার পর কি হয় না, দুটো ফিলামেন্টের, অর্থাৎ দুটো উদ্ভিদ দেহের যে দুটো কোষ একে অপরের সঙ্গে যুক্ত হয়েছে তাদের ভেতরে যে নিউক্লিয়াস আছে বা নিউক্লিয়ার মেটেরিয়াল আছে বা সেল কন্টেন্ট আছে, পুরোটাই একটা গ্যামেটের মতো কাজ করে। এবার সেই গ্যামেট দুটোর একই রকমের পোলারিটি থাকতে পারে, মানে তুমি মেল ফিমেল বলে আলাদা করে চিহ্নিত করতে পারবে না, একই রকম হতে পারে। সেক্ষেত্রে একে অপরের সঙ্গে যুক্ত হয়, একটা মোটামুটি মাঝামাঝি জায়গায় মিলিত হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় একটা তোমার সেলের কন্টেন্ট, সেলের জিনিসপত্র একটা সেই কোষের মধ্যেই থেকে গেল, আর অন্য একটা কোষ থেকে সেলের যে কন্টেন্টটা আছে সেইটা পুরোটা মেল গ্যামেটের মতো কাজ করে। আমরা সাধারণভাবে ধরি ফিমেলটা স্থির থাকে, মেল স্থান পরিবর্তন করে। তো যেই ফিলামেন্ট থেকে পুরো সেল কন্টেন্টটা পাশের ফিলামেন্টের কোষে চলে এলো সেটাকে মেল হিসেবে ধরি। তো তাহলে এই যে দুটো কোষ একে অপরের সঙ্গে যুক্ত হচ্ছে, এই দুটো কোষকে আমরা জাইগোস্পোর বলে থাকি। তো জাইগোস্পোর বলে থাকি বলছি, তাদের যে মিলনের যে স্পোরটা তৈরি হলো সেটাকে আমরা জাইগোস্পোর বলে থাকি। তো এইভাবে যে যৌন জননটা হচ্ছে, যেহেতু দুটো উদ্ভিদের দরকার হচ্ছে, দুটো জীবদেহের দরকার হচ্ছে, সেই জন্যই আমরা এটাকে যৌন জনন বলছি। এবং দুটো জীবদেহের দুটো কোষ মিলিত হচ্ছে, এটাকে আমরা বলছি যৌন জনন। এবং এই পদ্ধতিটাকে ফার্টিলাইজেশন বলছি। ফার্টিলাইজেশনের ফলে কি তৈরি হচ্ছে? জাইগোস্পোর তৈরি হচ্ছে। এবার সেই জাইগোস্পোরটা তোমার উপযুক্ত পরিবেশ পেলে জার্মিনেট করে আবার একটা নতুন জীবদেহ তৈরি করছে। এক্ষেত্রে স্পাইরোগাইরা, নতুন একটা স্পাইরোগাইরা তৈরি করছে। তো এটা হচ্ছে কনজুগেশন। ওকে, তো কনজুগেশন তোমার ব্যাকটেরিয়ার মধ্যেও ব্যাকটেরিয়াল কনজুগেশনও দেখা যায়। তো আমরা এখানে যেহেতু উদ্ভিদের কনজুগেশন পড়ছি, তো আমরা এখানে উদ্ভিদটাই আলোচনা করছি। ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও ঠিক একই রকমই ঘটে, দুটো ব্যাকটেরিয়ার কোষ একে অপরের সঙ্গে যুক্ত হয়। সেক্ষেত্রে তোমার ব্যাকটেরিয়ার একে অপরের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এক ধরনের উপাঙ্গ থাকে, আমরা পিলি বলি। যখন ব্যাকটেরিয়া পড়বে তখন দেখতে পাবে যে সেক্স পিলি বলা হয়, একে অপরের সঙ্গে যুক্ত হয়। তারপর তাদের সেল কন্টেন্ট মানে জেনেটিক মেটেরিয়ালের ট্রান্সফার হয়, সেটা হচ্ছে এক ধরনের কনজুগেশন, ব্যাকটেরিয়াল কনজুগেশন। তো আমরা এখানে উদ্ভিদের কনজুগেশন দেখলাম। এরপর হচ্ছে সিনগ্যামি। তো সিনগ্যামিতে কী হয়? দুটো ভিন্ন প্রকৃতির গ্যামেটের মিলন হয়। দুটো ভিন্ন প্রকৃতির, একদম পুরো আগে থেকেই বলেই দেওয়া হচ্ছে, দুটো ভিন্ন প্রকৃতির গ্যামেট তৈরি হয়, সেই দুটো গ্যামেটের মিলন হয়, সেটাকে আমরা বলি সিনগ্যামি। এখন সিনগ্যামি আবার তোমার 3 রকমের হয়ে থাকে। আমি এখানে 4 রকম দেখিয়েছি, কিন্তু 4 নম্বরটাকে দেখো, 4 নম্বর দিনই আমি একটু স্টার দিয়ে লিখেছি। কেন লিখেছি আমি পরে বলছি। সিনগ্যামি প্রধানত 3 রকমের: আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগ্যামি। একদম ছবি থেকে স্পষ্ট যে আইসোগ্যামি হচ্ছে, দেখো যখন দুটো গ্যামেটই বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছে একই রকম দেখতে,
তাদের বাইরেটাও যেমন একই রকম দেখতে, তাদের ফিজিওলজিক্যাল বা শারীরবৃত্তীয় কোনো পার্থক্য নেই। দুজনেই যেহেতু দেখতে পাচ্ছ যে ফ্ল্যাজেল আছে, দুজনেই চলমান, একে অপরের সঙ্গে মিলিত হয়, তো মরফোলজিক্যালি আর ফিজিওলজিক্যালি সব দিক থেকেই সিমিলার দুটো গ্যামেটের মিলনকে আমরা বলি আইসোগ্যামি। ওকে, এরপর হচ্ছে অ্যানাইসোগ্যামি। এখানে দেখতে পাচ্ছ যে দুটো গ্যামেটকে চেহারা দেখে বোঝা যাচ্ছে, একটা একটু মোটু একটা পাতলু। তো ওই মোটুটা হচ্ছে তোমার ফিমেল গ্যামেটের মতো কাজ করে, যে মোটা সোটা হবে একটু বড় হবে সে তো নড়াচড়া কম করতে পারবে, আর ছোটোটা খানিকটা স্পিডটা তার বেশি হবে, তোমার ওই ভরবেগ অনুযায়ীও ভারী যেটা আছে তার স্পিড কম হবে, যে ছোট আছে তার স্পিডটা বেশি হবে। তো বাইরে থেকে দেখা যাচ্ছে যে নন আইডেন্টিক্যাল, কিন্তু তোমার জেনেটিক্যালি বা ফিজিওলজিক্যালি অন্য সেরকম কিছু পার্থক্য নেই, এটাকে আমরা বলি অ্যানাইসোগ্যামি। ওকে, তারপরে সবথেকে অ্যাডভান্স যে সিনগ্যামিটা আসছে যৌনজননের মধ্যেও, এটাই সবথেকে উচ্চ শ্রেণীর, সেটা হচ্ছে উগ্যামি। সেটা দেখো এখানে পুরোপুরি দু রকমের গ্যামেট, একদম মরফোলজিক্যালি এবং ফিজিওলজিক্যালি সম্পূর্ণ আলাদা, দুটো নন আইডেন্টিক্যাল মরফোলজিক্যালি অ্যান্ড ফিজিওলজিক্যালি। একটা দেখো পুরোপুরি স্থির, কোনো ফ্ল্যাজেলা নেই, অর্থাৎ এর কোনো মুভমেন্ট হয় না, আর একটা হচ্ছে খুব ছোট কিন্তু ফ্ল্যাজেলা আছে, অর্থাৎ মুভ করতে পারে, তার মানে সচল, একটা রেণু আর একটা অচল রেণু। তো এই ধরনের দুটো গ্যামেটের মিলনকে আমরা বলি উগ্যামি। উগ্যামি হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে সবথেকে অ্যাডভান্স পদ্ধতি। ওকে, এবার আমরা কি করে এগুলো জানলাম, এগুলো প্রকৃতিতেই বিভিন্ন উদাহরণ আছে। মজার ব্যাপার হচ্ছে একটা বিশেষ রকমের শৈবাল আছে, তোমরা সবাই নাম জানো, ক্ল্যামাইডোমোনাস। ক্ল্যামাইডোমোনাসের মধ্যে এই 3 রকমের যৌন জননী দেখা যায় বিভিন্ন ধরনের প্রজাতিতে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে হলোগ্যামি। হলো কথাটার মানে হচ্ছে সম্পূর্ণ দুটো জীবের দেহ যদি গ্যামেট হিসেবে কাজ করে, তো সেই রকম যে সেই পদ্ধতির যে যৌনজননটা হচ্ছে সেটাকে আমরা বলি হলোগ্যামি। তাহলে হলোগ্যামিতে সম্পূর্ণ দুটো জীবদেহই দুটো গ্যামেট হিসেবে কাজ করে। যেমন ইস্ট এখানে এককোষী শৈবাল, ওর একটা দেহই তো একটা কোষ, তাহলে যখন গ্যামেট হিসেবে কাজ করবে সেই দেহটাই একটা গ্যামেটের কাজ করবে। তো এই ধরনের যৌনজননকে আমরা বলি হলোগ্যামি। ওকে, ক্লিয়ার? আচ্ছা, বলছে কিছু কিছু সোর্স থেকে জানা যাচ্ছে অর্থাৎ কিছু কিছু বিজ্ঞানীর মতে সিনগ্যামি আবার 2 রকমের হয়, এন্ডোগ্যামি আর এক্সোগ্যামি। এন্ডোগ্যামি কোনটাকে বলা হয়, মানে এই সিনগ্যামির যে পদ্ধতিগুলো দেখলে যদি দেহের ভিতরে হয় তখন সেটাকে বলা হয় এন্ডোগ্যামি, আর যদি বাইরে হয় তাকে বলা হয় এক্সোগ্যামি। আর মানে এন্ডোগ্যামি বলতে যেমন টিনিয়া সোলিয়াম, এখানে ভিতরে বাইরে বলতে চাইছি যে ভিতরে টিনিয়া সোলিয়ামের কী হয়, মেল ফিমেল যেহেতু একটাই দেহের মধ্যে আছে, সেই একটা দেহের ভেতরেই যেহেতু তোমার সিনগ্যামিটা হয়ে যাচ্ছে, দুটো গ্যামেটের মিলন হচ্ছে, সেটাকে বলা হচ্ছে এন্ডোগ্যামি। কিন্তু যাদের ক্ষেত্রে তোমার মেল ফিমেল দেহটা আলাদা, তাদের ক্ষেত্রে গ্যামেটটা একটা দেহ থেকে আরেকটা দেহে যেতে হচ্ছে, সেই জন্য এটাকে বলা হয় এক্সোগ্যামি। ওকে, আচ্ছা, সেই ছবিগুলোই এখানে দেখানো হয়েছে, দেখো, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগ্যামি। এখানে বিভিন্ন রকমের গ্যামেট দেখানো হয়েছে। দেখো, প্রথমেরটা হচ্ছে আইসোগ্যামেট, ক্ল্যাডোফোরা। ক্ল্যাডোফোরা হচ্ছে এক ধরনের শৈবাল, তোমার এটা ক্ল্যাডোফোরা একটা তোমার সূত্রাগার শৈবাল। তারপরে বিয়েরটা দেখো, হেটেরোগ্যামেটস অফ ফিউকাসও এক ধরনের শৈবাল, ব্রাউন অ্যালগি, সামুদ্রিক অ্যালগি, সমুদ্রে পাওয়া যায়, আর ক্ল্যাডোফোরাটা আমাদের এখানেও পাওয়া যায়। হেটেরোগ্যামেট অফ হোমোসেপিয়েন্স, মানুষের গ্যামেট দুটো কেমন হয়, মেল গ্যামেট অ্যান্ড ফিমেল গ্যামেট। এবার সেক্সুয়াল ডাইভার্সিটি এবং ভেরিয়াস অর্গানিজম, গুরুত্ব কিছু টার্মিনোলজি তোমাদের কিন্তু জেনে রাখতে হবে। বাইসেক্সুয়াল মানে কি, মানে 2 ধরনের তোমার লিঙ্গ দেখা যাবে, মেল ফিমেল আলাদা হবে। এটা হচ্ছে দেখো, বাইসেক্সুয়ালের সঙ্গে যে দুটো টার্ম যুক্ত, সেটা হচ্ছে হোমোথ্যালিক অ্যান্ড মোনোইসিয়াস। মানুষের ক্ষেত্রে মানুষের মেল ফিমেল আলাদা,
মোনোইসিয়াস মানে মোনো মানে হচ্ছে একটার মধ্যে তোমার একটাই লিঙ্গ দেখা যাবে, দুটো নয়। হোমোথ্যালিক মানে মেলটা মেলই, ফিমেলটা ফিমেল, সম্পূর্ণ আলাদা, সেই জন্য এটাকে আবার বলা হচ্ছে বাইসেক্সুয়াল। তাহলে বাইসেক্সুয়াল হলে হোমোথ্যালিক মোনোইসিয়াস হবে। আর ইউনিসেক্সুয়াল মানে মানে একের মধ্যেই সব কিছু তুমি পেয়ে যাচ্ছ। তাহলে একটার মধ্যেই যেহেতু মেল ফিমেল পাচ্ছ, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে, হেটেরো। আর বাইসেক্সুয়ালের মধ্যে একটা অর্গানিজমের মধ্যে একটাই সেক্স পাওয়া যাচ্ছে, সেই জন্য সেটাকে বলা হচ্ছে হোমো, একটাই সেক্স পাওয়া যাচ্ছে, হোমো। আবার মোনোইসিয়াস, তাহলে হোমোথ্যালিকও ব্যবহার করা হয়, মোনোইসিয়াস ব্যবহার করা হয় কাদের ক্ষেত্রে, বাইসেক্সুয়ালের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে দুটো জীব আলাদা। এটা খুব গোলমাল হয়, এটা খুব ভালো করে মনে রাখবে। ইউনিসেক্সুয়াল মানে একের মধ্যেই সব কিছু। ইউনিসেক্সুয়ালের সঙ্গে সেই জন্য হেটেরোথ্যালিক কথাটা আমরা ব্যবহার করি, অর্থাৎ একটা জীবদের মধ্যেই মেল ফিমেল পাওয়া যাচ্ছে। এবং ডাইওইসিয়াস কথাটা বলি আমরা, ঠিক আছে। তাহলে ইউনিসেক্সুয়াল হেটেরোথ্যালিক অ্যান্ড ডায়োসিয়াস, বাইসেক্সুয়াল হোমোথ্যালিক মোনোইসিয়াস, এই টার্মগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবে। মোনোইসিয়াস, ডায়োসিয়াস, বাইসেক্সুয়াল, ইউনিসেক্সুয়াল খুব গুলিয়ে যায়, তো বারবার বলছি এটা মনে রাখবে, তারে পরের চ্যাপ্টারগুলো পড়তেও বোঝাতেও সুবিধা হবে, কারণ আমরা এই টার্মগুলো খুব ব্যবহার করব। হ্যাপ্লয়েড অর্গানিজম মানে তোমার যে জীবদেহের তোমার বেসিক নাম্বার অফ ক্রোমোজোম থাকে, যেমন মানুষের ক্ষেত্রে বেসিক নাম্বার অফ ক্রোমোজোম হচ্ছে তোমার 23 23 23 হচ্ছে এন, সেটাকে এন দিয়ে আমরা প্রকাশ করি। মানে একটা গ্যামেটের মধ্যে সর্বনিম্ন যত সংখ্যক ক্রোমোজোম থাকে সেটাকে আমরা বলি জিনোম সংখ্যা বা বেসিক নাম্বার অফ ক্রোমোজোম, অর্থাৎ মিনিমাম যে সংখ্যক ক্রোমোজোমের মধ্যে তোমার একটা প্রজাতির সমস্ত বৈশিষ্ট্য বজায় থাকে সেটাকে আমরা বলি জিনোম সংখ্যা বা বেসিক নাম্বার অফ ক্রোমোজোম। তাহলে বেসিক নাম্বার অফ ক্রোমোজোম আমি কোথায় পাবো, অবশ্যই গ্যামেটে পাবো। এবার একটা জীবদেহেও যদি সেই হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম দিয়ে ক্রোমোজোম যুক্ত হয়, হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম যুক্ত সেল দিয়ে তৈরি হয়, তাহলে সেই অর্গানিজমটাকে বলবো হ্যাপ্লয়েড অর্গানিজম। আর যদি ডিপ্লয়েড হয় তাহলে সেটাকে বলবো ডিপ্লয়েড অর্গানিজম। অবশ্যই উচ্চ শ্রেণীর জীবেরা ম্যাক্সিমামই তোমার হচ্ছে ডিপ্লয়েড অর্গানিজম। হ্যাপ্লয়েড কোষ কোথায় দেখা যাবে, শুধুমাত্র গ্যামেটের ক্ষেত্রে দেখা যাবে, কিন্তু নিম্ন শ্রেণীর জীবেদের ক্ষেত্রে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দু রকমের অর্গানিজম দেখা যায়। ডিফারেন্ট ইভেন্টস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন, একটা সেক্সুয়াল রিপ্রোডাকশনে কী কী ঘটনা ঘটে। প্রি ফার্টিলাইজেশন ইভেন্ট আছে, মানে তোমার নিষেকের আগের কিছু ঘটনা আছে, সেখানে কি হয়, নিষেকের আগে নিষেকের যে জিনিসগুলো প্রয়োজন সেগুলোকে অবশ্যই তৈরি করতে হবে, গ্যামেটোজেনেসিস, গ্যামেট তৈরি করতে হবে, আর গ্যামেট ট্রান্সফার করতে হবে। তাহলে প্রি ফার্টিলাইজেশন অর্থাৎ ফার্টিলাইজেশনের আগে আমরা এই দুটো ঘটনা ঘটতে দেখব, একটা হচ্ছে গ্যামেটোজেনেসিস, গ্যামেট তৈরি, আর গ্যামেট ট্রান্সফার। তারপর হচ্ছে ফার্টিলাইজেশন বা নিষেক আবার 4 রকমের হয়, দেখো, ইন্টারনাল ফার্টিলাইজেশন, এক্সটার্নাল, সেলফ আর ক্রস ফার্টিলাইজেশন। এগুলো আমি ডিটেলে আলোচনা করব নেক্সট চ্যাপ্টার যখন শুরু হবে। তারপর পোস্ট ফার্টিলাইজেশন চেঞ্জেসের মধ্যে কি দেখা যায়, অর্থাৎ ফার্টিলাইজেশনের পর কি হয়, জাইগোট ফর্মেশন হয়, তারপরে জাইগোটের পর সেখান থেকে এমব্রায়ো তৈরি হয়, এমব্রায়ো থেকে আস্তে আস্তে একটা পূর্ণাঙ্গ জীব তৈরি হয়। এবার বলছে ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো ইন ভার্টিব্রেট অ্যানিমাল। ভার্টিব্রেট অ্যানিমালেতে এমব্রায়োটা কী কীভাবে ডেভেলপ হতে পারে, 3 রকমের ডেভেলপমেন্ট দেখা যায়। একটা হচ্ছে ওভিপেরাস, ওভোভিভিপেরাস আর ভিভিপেরাস। ওভিপেরাস কাদের ক্ষেত্রে দেখা যায়, মাছের আর অ্যাম্পিবিয়ানের ক্ষেত্রে। ওভোভিভিপেরাস কার ক্ষেত্রে দেখা যায়, সার্কের ক্ষেত্রে অর্থাৎ হাঙর মাছের ক্ষেত্রে। ভিভিপেরাস কাদের দেখা যায়, গিনিপিগ, ম্যান, আমরা সবাই হচ্ছে ভিভিপেরাস, মানে জরায়ু অঙ্কুরোদ্গম, মায়ের গর্ভের মধ্যে পুরোপুরি আমরা প্রতিপালিত হয়, এটা হচ্ছে ভিভিপেরাস। ওকে, তো এগুলো আমরা নেক্সট চ্যাপ্টারে যখন সেক্সুয়াল রিপ্রোডাকশন ডিটেলে হবে, এগুলো ডিটেলে আলোচনা করব, পদ্ধতিগুলো এইগুলো দেখে নাও, কী ধরনের সেক্সুয়াল ডাইভার্সিটি, বিভিন্ন অর্গানিজমের সেক্স অর্গানগুলো কোথায় কেমন থাকে তার ছবিগুলো দেওয়া হয়েছে। দেখো, ফিউশন, গ্যামেটের ফিউশন কী করে হয়, নিয়ে কী করে একটা নতুন ইন্ডিভিজুয়াল অর্থাৎ নতুন জীব তৈরি হয়। যৌন জননের গুরুত্ব বলার অবকাশ নেই, তোমরা সবাই জানো একটা নতুন বৈশিষ্ট্য যুক্ত জীবের সৃষ্টি হয়। প্রকরণ সৃষ্টির জন্য অভিযোজিত হয় সহজে, কেন না, যে গ্যামেটগুলো তৈরি হয়েছে সেগুলো মিওসিসের ফলে তৈরি হচ্ছে, আর মিওসিসের যেহেতু তোমার ক্রসিং ওভার হয় এবং সেখানে নতুন বৈশিষ্ট্যের উৎপত্তি হয়, তার ফলে প্রকরণ সৃষ্টি হয়। আর প্রকরণ সৃষ্টি হলেই কী হবে, অভিব্যক্তি হতে সাহায্য হবে, অভিব্যক্তিতে তার ভূমিকা থাকবে। আর
কি হচ্ছে, যৌন জননের ফলে যেহেতু গ্যামেট তৈরি হচ্ছে দুটো জীবদেহ থেকে, সেই দুটো মানে জনন পুংজনন মাতৃকোষ থেকে তার মিওসিস হচ্ছে। পুংজনন মাতৃকোষ কি 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, তার মিওসিস হয়ে গ্যামেট তৈরি হচ্ছে n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। একই রকমভাবে স্ত্রীজনন মাতৃকোষ থেকে স্ত্রীজনন কোষ তৈরি হচ্ছে। এবার সেই দুটো গ্যামেটের মিলনে জাইগোট তৈরি হচ্ছে। দেখো আবার একটা যে নতুন জীব তৈরি হলো, তাদের মধ্যে কিন্তু একই মানে তার পিতামাতার মতো একই সংখ্যক ক্রোমোজোম রইল। তাহলে যৌন জননের মাধ্যমে কি হচ্ছে, প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা সম্ভব হচ্ছে। কেন সম্ভব হচ্ছে? অবশ্যই গ্যামেট তৈরির পদ্ধতিটা মিওসিস পদ্ধতিতে হচ্ছে বলেই। যদি এখানে মিওসিস না হয়ে মাইটোসিস হতো, প্রত্যেকটা জেনারেশনে ক্রোমোজোম ডাবলিং হয়ে যেত, কিন্তু সেটা এখানে হচ্ছে না। তাহলে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা সম্ভব হচ্ছে। এবার যৌন জননের অ্যাডভান্টেজ, সবই অ্যাডভান্টেজ প্রায়। মানে অভিযোজিত হতে সাহায্য করছে, অভিব্যক্তিতে সাহায্য করছে, মানে ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ। কিন্তু কিছু ডিসঅ্যাডভান্টেজও কিন্তু আছে। কি, অনেকটা সময় লাগে, অবশ্যই প্রচুর মানে টাইম কনজিউমিং। দুটো পেরেন্টের দরকার হচ্ছে এখন, কম্পিটেন্ট দুটো পেরেন্ট না হলে তাদের রিপ্রোডাকশন হচ্ছে না, খুব স্লো প্রসেস, আর অনেক এনার্জি দরকার হচ্ছে। এই গেল। তো মোটামুটি এই পর্যন্তই, আজকে এই পর্যন্তই থাকুক। তোমরা যৌন জননের একটা ওভারভিউ পেয়ে গেলেই। তো আজকে যেগুলো বললাম সেগুলো একটু ভালো করে শোনো, শুনে এবার তোমরা যে প্রবলেম হবে, যে কোয়েশ্চেনগুলো মনের মধ্যে আসবে বা সেগুলো নোট ডাউন করবে, নোট ডাউন করে খাতায় ছবি তুলে বা টাইপ করে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবে। ওকে, তাহলে থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই রইল।